হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য দেখো পরিবেশ ও বিজ্ঞানের যেটা 11 নম্বর স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা পুরোপুরি সলভ করে নেব। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি, যেখানে আমরা এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা পুরোপুরি সলভ করেছিলাম, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিংকে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও। তাহলে চলো পরপর আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নিই। আজকে দেখো আমাদের একের দাগের প্রথম প্রশ্ন, উদ্ভিদ কোষে উপস্থিত গ্রানা আনসার হবে খাদ্য তৈরিতে সাহায্য করে। এরপরে গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে জমা রাখে কোন হরমোন? আনসার হবে ইনসুলিন। নেক্সট দেখো, স্লিপিং সিকনেস একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। এরপরে ইউনাইটেড নেশন আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষণা করেছেন 2006 সালকে। আর শেষ এমসিকিউ, ক্যাঙ্গারু ইঁদুর নামে পরিচিত প্রাণীটি হলো, আনসার হবে জারবিল। এরপরে দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করে দেখে নেব। প্রথম প্রশ্ন, অ্যালিসিন নামক যৌগটি পাওয়া যায় কোথা থেকে? আনসার হবে রসুন থেকে। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের কণ্ঠস্বরের ভাঙন ঘটায়? এটার আনসারে তোমরা লিখবে টেস্টোস্টেরন। এরপর দেখো আইইউসিএন এর সম্পূর্ণ কথাটি হলো 273 পাদে তোমরা পেয়ে যাবে। আইইউসিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এরপরে মানব দেহে B12 সংশ্লেষকারী মিথজীবী ব্যাকটেরিয়া, দেখো এখানে আনসার হয়ে যাবে এসচেরিচিয়া কোলাই। আর দেখো 5 নম্বর শূন্যস্থান, ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে মুন ফেস রোগ হয়? এখানে আনসার তোমরা লিখবে অ্যাড্রিনালিন। এরপরে 3 এর দাগের প্রশ্ন দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, GERL বা গার্ল তন্ত্র কি? লিখবে গলজি বস্তু বা গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, এই তিনটেকে একত্রে GERL তন্ত্র বলে, তাই না? গলজি বস্তু এটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, আর এল মানে হচ্ছে লাইসোজোম। এর সাথে তুমি যদি পারো তাহলে এই কথাটা লিখে দেবে যে অ্যালেক্স বি নোভিকভ এটি আবিষ্কার করেন। নেক্সট কোয়েশ্চেন, কাকে প্রভু গ্রন্থি বলা হয়? আনসার হবে দেখো পিটুইটারি গ্রন্থিকে। 3 নম্বর প্রশ্ন, পিকলিং মানে আচার তৈরি করার সময় কোন যৌগকে ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন, ওষুধ উৎপাদনে বাঁশ গাছের একটি ভূমিকা উল্লেখ করো। লিখবে দেখো ব্যাম্বুসা অরান্ডিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তাবাসির নামক এক গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত হয়। এই ওষুধ কি কাজে লাগে? দেখো হাঁপানি, সর্দি কাশি ও নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্ন, সমুদ্র ফেনা কাকে বলে? লিখবে ক্যাটেলফিশ জাতীয় সামুদ্রিক কম্বোজী প্রাণীর মৃত্যু ঘটলে তাদের ক্যালসিয়ামযুক্ত অন্তঃখোলক দেহ পচে গেলে সাদা রঙের এই বস্তুটিকে সমুদ্র ফেনা বা সি ফোম বলে। এরপরে আমরা 4 এর দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। প্রথম পার্থক্য তোমরা লিখবে অন্তঃক্ষরার ক্ষেত্রে এই গ্রন্থির কোনো নালিকা বা নালী থাকে না, আর বহিঃক্ষরার ক্ষেত্রে নালিকা বর্তমান। আর 2 নম্বর হচ্ছে খরিত বস্তুর প্রকৃতি, অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসৃত হয় বা খরিত হয়, আর বহিঃক্ষরা থেকে নানা ধরনের পদার্থ খরিত হয়, যেমন পাক গ্রন্থি থেকে পাক রস, লালা গ্রন্থি থেকে লালা রস ইত্যাদি। এর সঙ্গে চাইলে উদাহরণও দিতে পারো। এখানে উদাহরণ দেওয়া হয়েছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ এবং বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এটা রায়মার্টিনের 496 পাতায় তোমরা পাবে। পরের প্রশ্ন, পাট গাছ কাটার পর কিছুদিন পুকুরের অপরিষ্কার জলে ডুবিয়ে রাখা হয়, এটার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। লিখবে পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে জলের বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এছাড়া ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম, এই সমস্ত ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয়। মানে এই সমস্ত ব্যাকটেরিয়ার দেহ থেকে এক ধরনের উৎসেচক বের হয় যা পাট গাছের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয়। এর ফলে পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজেই আলাদা করা সম্ভব হয়। পরের প্রশ্ন, অ্যালগাল ব্লুম কি? লিখবে রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়, সমুদ্রের জল ঢেকে দেয় এরা, একে বলা হয় অ্যালগাল ব্লুম। মানে যখন জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়
তখন সেই রাসায়নিক সারগুলো জমিতে থাকে, কিন্তু যখন অত্যধিক বৃষ্টি হয় তখন বৃষ্টির জলে জমি প্লাবিত হয়ে যায় এবং কৃষি ক্ষেত্র থেকে জল বা রাসায়নিক সার যুক্ত জল জলাশয়ে এসে মেশে। আবার যখন কাপড় কাচা হয় তখন যে ডিটারজেন্ট ব্যবহার করা হয় সেই ডিটারজেন্টের জলও কিন্তু জলাশয়ে মেশে। এই সমস্ত জিনিসের মধ্যে রাসায়নিক সার বলো বা ডিটারজেন্ট বলো, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। এই পুষ্টি উপাদানগুলো কি করে, জলের মধ্যে বিভিন্ন শ্যাওলা বা ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যাকে বাড়িয়ে দেয়, ফলে সমুদ্র ঢেকে যায়। এই ঘটনাকেই বলা হয় অ্যালগাল ব্লুম। এটা তাহলে 258 পাতায় পাবে। 4 নম্বর প্রশ্ন, মেসোজোম কাকে বলে, এর একটি কাজ লেখো। লিখবে ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, তার পরিবর্তে কোষ পর্দা ভেতরের দিকে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো দেখো একটা অংশ গঠন করে, একে বলা হয় মেসোজোম। এর কাজ হচ্ছে এটা ব্যাকটেরিয়ার শ্বসনে অংশগ্রহণ করে। 5 নম্বর প্রশ্ন, উল্লিখিত মশলাগুলি আমরা উদ্ভিদের কোন কোন অংশ থেকে পেয়ে থাকি। প্রথমে দেওয়া হয়েছে জায়ফল। জায়ফল হচ্ছে জায়ফল গাছের অন্তর্বীজ, তাহলে তোমরা লিখবে অন্তর্বীজ। আর যেটা লবঙ্গ, লবঙ্গ হচ্ছে কিন্তু গাছের মুকুল, তাহলে তোমরা এখানে লিখবে মুকুল। এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। প্রথম পার্থক্য লিখবে কোষ পর্দা প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সব ক্ষেত্রে কিন্তু বর্তমান। আর কোষ প্রাচীর দেখো প্রাণী কোষে থাকে না, প্রোক্যারিওটিক কোষ আর উদ্ভিদ কোষে থাকে। 2 নম্বর লিখবে অবস্থান, সমস্ত সজীব কোষে প্রোটোপ্লাজমকে বেষ্টন করে, মানে প্রোটোপ্লাজমকে ঘিরে কিন্তু কোষ পর্দা থাকে। আর কোষ পর্দাকে ঘিরে কোষ পর্দার বাইরে আরো একটা আবরণ থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই দুটো পার্থক্য লেখার পর 4 নম্বর পয়েন্টে চলে যাবে। কোষ পর্দা হচ্ছে সজীব, পাতলা আর স্থিতিস্থাপক পর্দা, আর কোষ প্রাচীর হচ্ছে দৃঢ়, পুরু এবং মৃত পর্দা। 2 নম্বর প্রশ্ন, অনাক্রমতা বা ইমিউনিটি কাকে বলে, আর মানুষের তৈরি প্রথম অ্যান্টিবায়োটিকটি কোন ছত্রাক থেকে পাওয়া যায়। যখন কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা ছত্রাক আমাদের দেহে প্রবেশ করে, তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো নানা ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যান্টিজেন। এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়, এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এই প্রোটিন ধর্মী যৌগগুলি হলো অ্যান্টিবডি। আর কোন জীবদেহের রোগ প্রতিরোধের এই যে স্বাভাবিক যে ক্ষমতা, সেই ক্ষমতাই হলো অনাক্রমতা বা ইমিউনিটি। আর প্রথম দেখো যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে পেনিসিলিন, এবং এই পেনিসিলিন যে ছত্রাক থেকে প্রস্তুত করা হয়েছিল সেই ছত্রাকটির নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় জীবন কুশলতা চর্চার দিকগুলি কি কি। দেখো, হু নির্দেশিত 10টি জীবন কুশলতা চর্চার দিক বলা হয়েছে। আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা দূর করা, সৃজনশীল চিন্তা, পারস্পরিক সম্পর্ক স্থাপন, পারস্পরিক সম্পর্ক, এছাড়া দেখো সমানুভূতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ। এটা যেহেতু আমরা অলরেডি বেশ কয়েকবার এক্সপ্লেন করেছি, তার জন্য এখানে আর বলছি না, এটা তোমরা টেক্সট বই 242 পাতা থেকে লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। এজেন্ডা 21 এর মুখ্য বিষয়গুলি কি ছিল। ইন সিটু সংরক্ষণ মানে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশে, মানে সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রে বা সেই প্রাকৃতিক পরিবেশে যখন সংরক্ষণ করা হয়, তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। আর এই ধরনের যে সংরক্ষণ, মানে এরকম প্রাকৃতিক পরিবেশকে কোনো জীবকে, মানে সেটা উদ্ভিদ বা প্রাণী হতে পারে, তাহলে সেই উদ্ভিদ বা প্রাণীকে যখন প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। কোথায় কোথায় করা হয় দেখো, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ভূ প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি। আর এক্স সিটু সংরক্ষণ মানে হচ্ছে যখন কোনো জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তখন তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে, যেমন চিড়িয়াখানা হতে পারে, বোটানিক্যাল গার্ডেন, এই সমস্ত জায়গায় রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। এই ধরনের সংরক্ষণকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। এর সাথে দেখো এজেন্ডা 21, এটা 1992 সালে হয়েছিল। এজেন্ডা 21 দেখো মুখ্য যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, 2 নম্বর বনের সংরক্ষণ, তারপরে দেখো পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জল সম্পদের সঠিক ব্যবহার, সমুদ্রের সুরক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা ইত্যাদি। এরপরে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন, ত্রিফলা কি, এর 2টি গুরুত্ব আলোচনা করো। ত্রিফলা হচ্ছে এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা মানে 3টে ফল আছে, কি কি থাকে দেখো, সম পরিমাণে আমলকি, হরিতকি আর বীজ ছাড়া বহেড়া, এই 3টে ফল মিলে কিন্তু ত্রিফলা তৈরি হয়।
এটার ভূমিকা বা কাজ কি? ত্রিফলা দেখো, ত্রিফলা চূর্ণ জলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া ত্রিফলাতে খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 11 নম্বর স্কুলে লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করলাম। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন বিচিত্রা সমাধানে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলি দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দা ভেরি বেস্ট।